পারস্য উপসাগরের তীরে রাত গভীর। তেহরানের আকাশে তারারা যেন নিঃশব্দে অদৃশ্য যুদ্ধের সাক্ষী হচ্ছে। দূরে একটি প্রাসাদের গোপন কক্ষে আয়াতুল্লাহ আলী খামেনির চোখে জ্বলছে এক অদম্য আগুন। তার হাতে একটি পুরনো পারস্য কবিতার বই, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র আর ইরানের ভবিষ্যৎ। ইতিহাস বলে ইরান একটি সাহসী জাতি। হাজার হাজার বছর ধরে পার্সিয়ানরা পৃথিবীর মানচিত্রে টিকে আছে গৌরবের সঙ্গে। আমেরিকা যখন বোমারু বিমান আর বিমানবাহী রণতরী নিয়ে হুমকি দিচ্ছে, তখন পৃথিবীর যে কয়েকটি জাতি তাদের ভয় পায় না, ইরানিরা তাদের মধ্যে একটি। এমনকি ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতারাও অতীতে ইরানিদের মেধা ও বুদ্ধির প্রশংসা করেছেন। আর সেই মেধাবী ইরানিরা খামেনির নেতৃত্বে গড়ে তুলেছে এক অটুট প্রতিরোধ, দাঁড় করিয়েছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। এই গল্প শুধু যুদ্ধের নয়, এটি একটি জাতির অদম্য ইচ্ছাশক্তির। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। সামরিক সূত্র জানাচ্ছে, ইরান তাদের গ্যারিয়ার শ্রেণীর ওভার দ্য হরাইজন রাডার সিস্টেমের নেটওয়ার্ক বিস্তার করছে। এই রাডারগুলো 1100 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর গতিবিধি ধরতে সক্ষম। স্টিলথ বিমান, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল কিছুই এদের চোখ এড়ায় না। পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর কাছে দুটি নতুন গ্যারিয়ার রাডার স্থাপনের কাজ চলছে। এই দুই স্থান বিশ্বের তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সংঘাত শুরু হয়, তাহলে এই রাডার দিয়ে ইরান পশ্চিমা নৌবাহিনীর গতিবিধি নজরে রাখতে পারবে। উত্তরে তাবরিজ শহরের কাছেও আরেকটি রাডার স্থাপন সম্পন্ন হয়েছে। 2013 সালে প্রথম উন্মোচিত এই ফেজড অ্যারে রাডার সিস্টেম রাশিয়ার S-300 প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে ইরানের আকাশকে একটি অদৃশ্য ঢালে পরিণত করেছে। এটি শুধু প্রযুক্তি নয়, ইরানের সেই প্রাচীন পার্সিয়ান মেধার আধুনিক রূপ। খামেনির নির্দেশে এই প্রতিরক্ষা ব্যবস্থা যেন বলছে, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে তারা পিছু হটবে না। অন্যদিকে আমেরিকা তাদের সামরিক শক্তি জানান দিতে পিছপা হচ্ছে না। ভারত মহাসাগরের কৌশলগত দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্টিলথ বোমারু বিমান। এই বিমানগুলো আমেরিকান এয়ারফোর্সের স্টিলথ বোমারু বহরের 30%। প্রতিটি বিমান 70,000 কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। পেন্টাগন জানিয়েছে, তারা পশ্চিম এশিয়ার কার্ল ভিনসন নামে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এর আগে USS হ্যারি এস ট্রুম্যান সেখানে মোতায়েন রয়েছে। দুটি রণতরী আর B-2 বোমারু উপস্থিতি যেন ইরানের দিকে একটি নিঃশব্দ হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে নতুন করে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন। খবরে বলা হচ্ছে, এই বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প অতীতে ইরানিদের মেধার প্রশংসা করলেও তিনি এখন চাপ বাড়াচ্ছেন। নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের কঠোর অবস্থানে, কিন্তু ইরান কি এই চাপের নতি স্বীকার করবে? ইরানের পক্ষ থেকে বার্তা এসেছে, তারা আমেরিকার সঙ্গে সমান শর্তে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সরাসরি আলোচনার জন্য তারা এখনও রাজি নয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা যখন চাপ মুক্ত হব তখনই সরাসরি কথা হবে। ইরানের এই অবস্থানের পেছনে অতীতের একটি ক্ষত আছে। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি আমেরিকা সহ 6টি বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত হয়। ইরান তা মেনে চললেও 2018 সালে ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যান। এরপর কঠোর নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভেঙে পড়ে। এই প্রেক্ষাপটে ইরানের প্রশ্ন, আমেরিকাকে কেন আবার ভরসা করব? তারা পরোক্ষ আলোচনার জন্য ওমানের মতো দেশকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করেছে। ইরান জানে তাদের অর্থনীতি সংকটে, নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে আমেরিকার সঙ্গে কথা বলা ছাড়া বিকল্প কম। কিন্তু খামেনির নেতৃত্বে তারা দুর্বল অবস্থান থেকে আলোচনায় বসতে রাজি নয়। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জিও ক্যাফেরো বলেছেন, ট্রাম্প কূটনীতিতে সফল হতে চান।
তিনি একটি নতুন পারমাণবিক চুক্তি চান, কিন্তু তিনি ইরানের উপর চাপও বাড়াচ্ছেন। B-2 বোমারু আর রণতরী পাঠিয়ে তিনি বলছেন আলোচনার সময় সীমিত, ইরানকে বড় ছাড় দিতে হবে, নইলে সামরিক পদক্ষেপ আসবে। তবে তিনি মনে করেন যুদ্ধ অনিবার্য নয়। ইরানের অর্থনীতি ভয়াবহ অবস্থায়, তাদের নিষেধাজ্ঞা থেকে মুক্তি দরকার, তাই পরোক্ষ আলোচনার পথে এগোতে পারে। ওমান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উত্তেজনার মাঝে উপসাগরীয় দেশগুলো নিজেদের দূরে রাখছে। তারা জানে সংঘাত হলে তেল বাণিজ্য বিপর্যস্ত হবে। তবে ইরানের প্রতি তাদের নীরব সমর্থনও লক্ষণীয়। আমেরিকার সামরিক উপস্থিতি বাড়লেও তারা এখনই কোনো পক্ষে জড়াতে চায় না। তেহরানের সেই গোপন কক্ষে আলো নিভে গেছে, কিন্তু খামেনির চোখে আগুন জ্বলছে। তার পেছনে হাজার বছরের পার্সিয়ান গৌরব, তার হাতে ইরানের ভবিষ্যৎ। আমেরিকার B-2 বোমারু যখন ডানা মেলে, গ্যারিয়ার রাডার যখন আকাশ স্ক্যান করে, তখন এই নীরব লড়াইয়ে একটা স্ফুলিঙ্গই যথেষ্ট। ট্রাম্প আর নেতানিয়াহুর বৈঠকের পর কি হবে, যুদ্ধ না কূটনীতি? দরজার ওপারে অন্ধকার গাঢ় হচ্ছে, বাইরে খামেনির ছায়া নড়ে উঠল। ইতিহাসের পাতায় কি লেখা হবে তা তার হাতেই। ইরান ভয় পায় না, কারণ তারা জানে প্রতিরোধী তাদের শক্তি। ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া। রাতের আকাশে মেঘের আড়ালে তারারা লুকিয়ে, সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন একটা অশুভ সংকেত বহন করে আসছে। দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে, যুদ্ধবিমানের ইঞ্জিনের গুঞ্জন বাতাসকে ভারী করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের আলামত ক্রমশ স্পষ্ট, কিন্তু ডেইলি টেলিগ্রাফের এক বিস্ফোরক প্রতিবেদন এই উত্তেজনায় নতুন মোড় এনেছে। ইরান প্রথম আঘাতের পরিকল্পনা করছে। এই গল্প শুধু সামরিক শক্তির দ্বন্দ্ব নয়, এ একটি অঞ্চলের ভাগ্য, বিশ্বশান্তির পরীক্ষা আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরান প্রথম আঘাত হানতে পারে, লক্ষ্য দিয়েগো গার্সিয়া। ডেইলি টেলিগ্রাফের সর্বশেষ প্রতিবেদন যেন বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। টেলিগ্রাফ জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর একাংশ দিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে আগেভাগে হামলার জন্য চাপ দিচ্ছে। ইরানের উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেছেন, যুক্তরাষ্ট্র যাতে ইরানে হামলার স্পর্ধা না দেখায় তার জন্য দিয়েগো গার্সিয়ায় আগে আঘাত হানা উচিত। আরেক কর্মকর্তা দাবি করেছেন, অনেক আগেই এই ঘাঁটিতে হামলা করা দরকার ছিল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে ইরান ইতোমধ্যে দিয়েগো গার্সিয়ার দিকে মিসাইল তাক করে রেখেছে। সরাসরি ঘাঁটিতে না হলেও দ্বীপের জলসীমায় মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পরিকল্পনা আছে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। CNN জানিয়েছে 6টি B-2 বোমারু বিমান দিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা হয়েছে। এর আগেও এই মডেলের একটি বহর এখানে পাঠানো হয়। এখন মার্কিন বহরের প্রায় 50% B-2 বিমান এই দ্বীপে। সঙ্গে আছে 7 কার্গো বিমান আর 18টি রিফুয়েলিং ট্যাঙ্কার। B-2 বিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে 30,000 পাউন্ড ওজনের GBU-57 বোমা দিয়ে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এগুলো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের 2টি বিমান বাহিনী রণতরী রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরিয়ে আনা হচ্ছে। ইরানের মিসাইল ক্ষমতা অস্বীকার করার উপায় নেই। 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানির হত্যার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা তার প্রমাণ। দিয়েগো গার্সিয়া শুধু একটি দ্বীপ নয়, এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি। 4000 সেনা, B-2 বিমান আর রণতরী, এটি এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। টেলিগ্রাফ জানিয়েছে, এই ঘাঁটি আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য ব্যবহৃত হয়েছে। ইরান মনে করে এখান থেকেই তাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা চলছে। এই ঘাঁটি ধ্বংস করা ইরানের জন্য অগ্রাধিকার হতে পারে, বলেছেন হোসেনি। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আর ইরানের হুমকি, যুদ্ধ যেন দোরগোড়ায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর বার্তা, আমরা আমাদের স্বার্থ রক্ষা করব।
তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। একজন গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, যুক্তরাষ্ট্র আর ইরান লড়লে আমরাও ভুগব। ওয়াশিংটনের একজন শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন, কিন্তু ইরান আর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ শান্তির বিপরীতে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। টেলিগ্রাফের প্রতিবেদন বিশ্বকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, ইরান কি সত্যিই প্রথম আঘাত হানবে? ডিয়েগো গার্সিয়ার রাত গভীর হচ্ছে। বিমানের গর্জন, সেনাদের পায়ের শব্দ। তেহরানে কমান্ডাররা সিদ্ধান্তের অপেক্ষায়। ইরান কি প্রথম মিসাইল ছুড়বে, নাকি যুক্তরাষ্ট্র আগে হামলা করবে? সমুদ্রের ঢেউয়ের শব্দে যেন একটা উত্তর ভেসে আসছে, কিন্তু তা কি? শান্তি না ধ্বংস? এই গল্পের শেষ এখনো অজানা, কিন্তু যখন প্রথম আঘাত পড়বে তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। সময় বলে দেবে। তেহরানের রাত নিঝুম। আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে, যেন একটি অশুভ ছায়া তার ওপর পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কার্যালয়ের জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি চিঠি, মস্কো থেকে পাঠানো। চিঠির প্রতিটি শব্দে লেখা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অটল প্রতিশ্রুতি, আমরা আপনার পাশে আছি। খামেনির চোখে উদ্বেগ নেই, বরং একটি দৃঢ়তার আলো জ্বলছে। তিনি জানেন তিনি একা নন। তেহরানের প্রতিরোধের শক্তি এখন শুধু ইরানের নয়, তার পেছনে রাশিয়ার অটুট সমর্থন রয়েছে। বাইরে বাতাসে বড় সংঘাতের গন্ধ, কিন্তু খামেনির মনে একটি নিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরান আক্রমণ করে তবে বিশ্বে মহা সংকট শুরু হবে, আর সেই সংকটে ইরানের পাশে থাকবে পুতিনের রাশিয়া। মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় উত্তেজনা জ্বলছে বহুদিন ধরে, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা সেই আগুনে ঘি ঢেলেছে। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় আমরা হামলা চালাবো। তার পরিকল্পনা ছিল উপসাগরীয় মিত্রদের ঘাঁটি ব্যবহার করে তেহরানকে চমকে দেওয়া। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়েছে। ট্রাম্প ভেবেছিলেন সৌদি আরব, কাতার, আমিরাত আর কুয়েত তার সঙ্গে হাত মিলিয়ে ইরানকে চাপে ফেলবে, কিন্তু ট্রাম্পের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। উপসাগরীয় দেশগুলো একের পর এক তার পাশ থেকে সরে গেছে। মিত্রদের সমর্থন হারিয়ে ট্রাম্পের দৃষ্টি এখন ভারত মহাসাগরের দিকে। ডিয়েগো গার্সিয়া, এই মার্কিন ঘাঁটিতে পারমাণবিক সক্ষম B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখান থেকেই ইরানের ওপর হামলা চালাতে পারে ট্রাম্প, কিন্তু পুতিন এটিকে লাল রেখা বলে ঘোষণা করেছেন। ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা মানে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। মস্কোর এই হুঁশিয়ারি ট্রাম্পের পরিকল্পনায় ছায়া ফেলেছে। ইরান এখন একা নয়। মস্কো থেকে আসা পুতিনের বার্তা তেহরানের প্রতিরোধে নতুন প্রাণ সঞ্চার করেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা বিশ্বের জন্য মহাসংকট ডেকে আনবে। পুতিনের এই হুঁশিয়ারি ট্রাম্পের পরিকল্পনায় ছুরি চালিয়েছে। রাশিয়া কূটনীতিতে বিশ্বাসী, কিন্তু প্রয়োজনে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের ওপর সামরিক আক্রমণ অবৈধ, এটি তেজস্ক্রিয় বিপর্যয় ছড়াবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য পুতিনের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ইরানের বন্ধন আরও গভীর হয়েছে। ইরান রাশিয়াকে দিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন। বিনিময়ে পুতিন ইরানকে দিতে চান যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, এমনকি পারমাণবিক প্রযুক্তি। এই জোট শুধু মধ্যপ্রাচ্যে নয়, পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ করছে। পুতিনের সমর্থন তেহরানের প্রতিরোধের শক্তিকে দ্বিগুণ করেছে। মস্কো থেকে পুতিনের বার্তা তেহরানের প্রতিরোধে নতুন শক্তি জুগিয়েছে। তিনি শুধু ইরানকে সমর্থন দিচ্ছেন না, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি নতুন বিশ্ব গড়তে চান। রাশিয়া ইরান জোট এখন মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। ট্রাম্প যখন হোঁচট খাচ্ছেন, তখন খামেনি ও পুতিনের একত্রিত শক্তি আরও মজবুত হচ্ছে। ইরান জানে, ট্রাম্প যদি আক্রমণ করে তবে এটি শুধু তাদের লড়াই হবে না, পুতিনের সমর্থন এই সংঘাতকে বিশ্বব্যাপী মাত্রা দেবে। খামেনি ও পুতিনের এই বন্ধন এখন ট্রাম্পের জন্য একটি অদৃশ্য দেয়াল।
মধ্যপ্রাচ্য এখন একটি ভঙ্গুর দড়ির ওপর হাঁটছে। উপসাগরীয় দেশগুলো নীরব, তারা ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। সৌদি আরবের তেল ক্ষেত্র থেকে কুয়েতের বন্দর, সবাই জানে এই আগুন তাদের ঘরেও পৌঁছাতে পারে। অন্যদিকে রাশিয়া ইরান জোট পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি দেয়াল গড়ছে। ট্রাম্পের কৌশল যখন ব্যর্থ হচ্ছে, খামেনি ও পুতিন একসঙ্গে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলছেন। যদি যুদ্ধ বাধে, তবে এর আগুন শুধু মধ্যপ্রাচ্যে থামবে না, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, একটি মহা সংকটের জন্ম দেবে। তেহরানের রাস্তায় জনতার গর্জন। খামেনি তার কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে বলেছেন, আমরা ভয় পাই না, ইরানের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে আগুন। তিনি জানেন তিনি একা নন। পুতিনের চিঠি তার হাতে একটি অস্ত্রের মতো। তেহরানের রাস্তায় পোস্টারে লেখা, আমরা প্রস্তুত, আমরা লড়ব। খামেনির নেতৃত্বে ইরান এখন একটি অটল শক্তি। ইরানের সামরিক প্রস্তুতি চলছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি, ড্রোনের ঝাঁক প্রস্তুত। খামেনি বুঝেছেন, ট্রাম্প যদি আক্রমণ করে, তবে এটি শুধু ইরানের যুদ্ধ হবে না, এটি বিশ্বের মহা সংকটের সূচনা হবে। আর সেই যুদ্ধে রাশিয়া তাদের পাশে থাকবে। মস্কোর রাত গভীর। ক্রেমলিনের জানালায় দাঁড়িয়ে পুতিন তাকিয়ে আছেন দূরের আকাশে। তার হাতে খামেনির একটি বার্তা, আমরা একসঙ্গে লড়ব। পুতিনের চোখে দৃঢ়তা, মনে একটি নিশ্চয়তা। তিনি জানেন খামেনি একা নন। তেহরানের প্রতিরোধের শক্তি এখন রাশিয়ার সঙ্গে একত্রিত। ট্রাম্প যদি ইরান আক্রমণ করে, তবে বিশ্বে মহা সংকট শুরু হবে। একটি সংকট যেখানে রাশিয়া ও ইরান কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। বাইরে মস্কোর আলো ঝিকমিক করছে, কিন্তু পুতিনের মনে আসন্ন লড়াইয়ের ছায়া। ইরানকে ঘিরে জ্বলতে চলা এই আগুন কি থামানো যাবে, নাকি এটি বিশ্বকে গ্রাস করবে? আকাশে কালো মেঘ জমছে। রাতের নীরবতা যেন একটি অশনি সংকেত বয়ে আনছে। এই মহাসংকট কি 3 শক্তির মুখোমুখি সংঘর্ষের রূপ নেবে? পারস্য উপসাগরের জল কালো হয়ে এসেছে। রাতের আকাশে তারারা নিভু নিভু। আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ ধীরে ধীরে পানি কেটে এগিয়ে চলেছে। ক্যাপ্টেন জন মার্ফির চোখে উৎকণ্ঠা। রাডারে একটি ছোট দ্রুতগামী নৌকা ধরা পড়েছে ইরানি বিপ্লবী গার্ডের। এর পেছনে আরও কয়েকটি ছায়া। হঠাৎ রেডিওতে ভেসে আসে জরুরি বার্তা, ক্যাপ্টেন, ওয়াশিংটন থেকে আদেশ, হামলার প্রস্তুতি নিন। মার্ফির হাত কাঁপছে। তিনি জানেন এই আদেশ মানে যুদ্ধ। কিন্তু মিনিট 10 পর আরেকটি বার্তা, হামলা স্থগিত, পিছিয়ে আসুন। জাহাজের ডেকে নিস্তব্ধতা। সবাই শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। কেন এই থমকে যাওয়া? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে এমন বোমা মারব যা বিশ্ব আগে দেখেনি। কিন্তু হুমকির পরও আমেরিকার নীরবতা রহস্যময়। গত 4 দশকে আমেরিকার প্রায় প্রতিটি প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছেন। ট্রাম্পের আগের মেয়াদে তিনি একবার হামলার হুকুম দিয়েছিলেন, কিন্তু সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের চাপে পিছু হটেন। কেন? আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তাদের অস্ত্র আধুনিক। ইরানের হাতে আধুনিক অস্ত্র কম, বেশিরভাগই নিজেদের তৈরি। তবু আমেরিকা কেন ইরানে হামলা করে না? গল্প শুধু রাজনীতির নয়, এটি শক্তি, ভয় আর প্রাচীন পারস্যের গর্বের গল্প। ইরানের সামরিক বাহিনী কোনো সাধারণ শত্রু নয়। তাদের 5 লাখের বেশি সৈন্য, যাদের অভিজ্ঞতা এসেছে ইরান ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী 8 বছর থেকে। তাদের মিসাইলের ভান্ডার ভয়ঙ্কর। খালিজ ফার্স এবং সাব সিরিজ, যেগুলো 3000 কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলো রাডার ফাঁকি দেওয়ার জন্য তৈরি, যা ইসরায়েল বাদে সৌদি আরবের মতো আমেরিকার মিত্রদের জন্য মারাত্মক হুমকি। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী আরও ভয়ঙ্কর। ছোট ছোট নৌকা ক্ষেপণাস্ত্রে সজ্জিত দ্রুত গতিতে এগিয়ে আসে। এগুলো ধরা কঠিন, ধ্বংস করা আরও কঠিন। ইরানি কমান্ডার মোহাম্মদ সালে জোকার একবার বলেছিলেন, আমাদের এই ছোট নৌকায় আমেরিকার যুদ্ধ জাহাজের জন্য দুঃস্বপ্ন। একটি সমন্বিত হামলায় এগুলো আমেরিকার নৌবহরকে বিপর্যস্ত করে দিতে পারে। ইরানে হামলার পরিণতি শুধু সামরিক নয়,
অর্থনৈতিকও। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল প্রতিদিন পরিবহন হয়। ইরান এই পাঠ জানে তারা আমেরিকাকে হারাতে পারবে না, কিন্তু যুদ্ধকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আমেরিকার জনগণের কাছে আমেরিকার সরকার প্রশ্নবিদ্ধ হবে। ইরান শুধু একটি দেশ নয়, এটি পারস্য সভ্যতার উত্তরাধিকারী। হাজার বছর ধরে পশ্চিম এই ভূমিকে ভয় পেয়েছে। তাদের নেতারা বলেন, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব যত খরচই হোক। ইরান জানে আমেরিকাকে পরাজিত করা সম্ভব নয়, কিন্তু তারা এমন ক্ষতি করতে পারে যা আমেরিকার জন্য বিজয়কে বিষে পরিণত করবে। পারস্য উপসাগরে রাত গভীর হয়েছে। আমেরিকান যুদ্ধ জাহাজের আলো জ্বলছে। ওপারে ইরানি নৌকাগুলো ছায়ার মতো লুকিয়ে আছে। আকাশে ড্রোনের গুঞ্জন, মাটিতে মিসাইলের লাল চোখ জ্বলছে। একটি ভুল পদক্ষেপ, একটি গুলির শব্দ, আর সব শেষ। কিন্তু কেউ ট্রিগার টানছে না। কেন? কারণ উভয় পক্ষই জানে এই যুদ্ধের শেষ কেউ চায় না। প্রাচীন পারস্যের ভূমিতে সূর্য উঠছে। তার ছায়ায় দাঁড়িয়ে একটি জাতি যার গর্ব আর শক্তি বিশ্বকে থমকে দিয়েছে। আর আমেরিকা, তারা হুমকি দেয় কিন্তু হামলা করে না, কারণ এই যুদ্ধে জয়ের চেয়ে হারের ভয় বেশি। তেহরানের আকাশে তারারা যেন নিঃশব্দে কথা বলছে, আর সেই নিস্তব্ধতার মাঝে একটি নাম গুনগুন করে উঠছে, আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সুপ্রিম লিডার। একজন মানুষ যার হাতে শুধু একটি দেশের ভাগ্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যেন ঝুলে আছে। তার একটি ইশারায় যুদ্ধ শুরু হতে পারে, আবার শান্তির পতাকাও উঠতে পারে। এই মানুষটিকে কেন ভয় পায় বিশ্বের ক্ষমতাধররা? কেন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাও তার সামনে দুবার ভাবেন? এই গল্প শুধু ক্ষমতার নয়, এটি একটি দেশের অদম্য শক্তি আর তার নেতার অটল দৃঢ়তার। ইরানের ইসলামিক রিপাবলিকের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে আছেন আয়াতুল্লাহ খামেনি। তার হাতে রয়েছে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, সবকিছু। তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, শান্তির ডাক দিতে পারেন, এমনকি কাউন্সিল অফ গার্ডিয়ান্সের মতো গুরুত্বপূর্ণ সংস্থার নিয়োগও তার হাতে। তার ক্ষমতার পরিধি এতটাই বিস্তৃত যে ইরানের প্রতিটি সিদ্ধান্তে তার ছায়া পড়ে। কিন্তু এই ক্ষমতা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও প্রমাণিত। ইরানের সামরিক শক্তি বিশ্বের অনেক দেশের ঘুম কেড়ে নিয়েছে। 5,23,000 সক্রিয় সেনা, আরও 3 লাখ সংরক্ষিত সদস্য। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের 13.5 লাখ সেনার তুলনায় কম হলেও ইরানের প্রশিক্ষিত জনশক্তি আর সামরিক কৌশল তাদের আলাদা করে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এই বাহিনীকে বলা হয় ইরানের মেরুদণ্ড। 1.5 লাখ সদস্যের এই বাহিনী শুধু দেশের ভেতরে নয়, বিদেশেও ইরানের প্রভাব বিস্তারে মুখ্য ভূমিকা পালন করে। আল কুদস ফোর্স, যারা সরাসরি খামেনির নির্দেশে কাজ করে, তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র শক্তির নিয়ন্ত্রক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন, ইরানকে ধ্বংস করে দেব। তার এই বক্তব্যে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়, কিন্তু তেহরান চুপ করে বসে নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া জবাব এসেছে, আমরা কারো হুমকিতে ভয় পাই না। তবে গোপন সূত্রে জানা গেছে ট্রাম্প নাকি খামেনির সঙ্গে বৈঠকে বসতে চান। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব কিনা সেটাই দেখতে চাই। কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তবে বিকল্প পথ খুব একটা সুখকর হবে না। এই কথার পেছনে রয়েছে ইরানের সামরিক প্রস্তুতি। 1634টি ট্যাঙ্ক, 2345টি সাজোয়া যান, 2128টি কামান, 509টি যুদ্ধবিমান। ইরানের অস্ত্র ভাণ্ডার যে কোনো দেশকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট। তাদের নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও 34টি সাবমেরিন আর 88টি পেট্রোল বোট রয়েছে। আর ক্ষেপণাস্ত্র শক্তি, মধ্যপ্রাচ্যে এর কোনো তুলনা নেই। 2019 সালে সৌদি তেল ক্ষেত্রে ড্রোন হামলা তার প্রমাণ। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু বিশ্ব তাদের দিকেই আঙ্গুল তুলেছিল।
ইরানের শক্তির আরেকটি দিক হলো তাদের পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্রের ৭,২০০টি কিংবা ইসরায়েলের ২০০টি পারমাণবিক বোমার মতো অস্ত্র ইরানের হাতে নেই, কিন্তু তাদের পরমাণু গবেষণা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি বলেছেন, ইরান পরমাণু অস্ত্রের খুব কাছে পৌঁছে গেছে, সময় ফুরিয়ে আসছে। ইরান অবশ্য দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র চায় এই কর্মসূচি পুরোপুরি বন্ধ হোক। ইরানের এই শক্তির পেছনে রয়েছে খামেনির দূরদৃষ্টি। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, একজন কৌশলী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে ইরান নিষেধাজ্ঞার মধ্যেও ড্রোন প্রযুক্তিতে এগিয়ে গেছে। ২০১৬ সাল থেকে ইরাকের বিরুদ্ধে ড্রোন ব্যবহার, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করা, এসব ঘটনা ইরানের সক্ষমতার প্রমাণ। এমনকি মিত্রদের কাছে ড্রোন প্রযুক্তি বিক্রি করে তারা নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ট্রাম্প খামেনিকে চিঠি লিখে সতর্ক করেছেন, কিন্তু খামেনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র চাপের নীতি ছাড়লে আলোচনা অসম্ভব। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসও স্পষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে পরিণতি ভালো হবে না। বাইরে বাতাসে যুদ্ধের গন্ধ, কিন্তু খামেনির মনে একটি নিশ্চয়তা, ইরান অটল। ট্রাম্প কি আলোচনায় বসবেন, নাকি তার হুমকি বাস্তবে রূপ দেবেন? আকাশে কালো মেঘ জমছে। তেহরানের নীরবতা যেন একটি অশনির সংকেত বয়ে আনছে। এই শক্তির সামনে কি ট্রাম্প হার মানবেন, নাকি বিশ্ব একটি নতুন সংঘাতের সাক্ষী হবে? তেহরানের রাত আরও গভীর হয়েছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, ট্রাম্পের চিঠি টেবিলে পড়ে আছে। তার চোখে ভয় নেই, বরং একটি অদম্য আত্মবিশ্বাস। তিনি জানেন ইরানকে সমীহ করে গোটা বিশ্ব। ট্রাম্পের হুমকি তার কাছে শুধু কাগজে বাগ। তেহরানের রাস্তায় জনতার গর্জন, আকাশে যুদ্ধবিমানের ছায়া, সবই খামেনির শক্তির প্রতিধ্বনি। লোহিত সাগরের তীরে সূর্য ডুবে যাচ্ছে, জলের ওপর সোনালি আলোর ছায়া, কিন্তু দূরে একটা গভীর গর্জন, যুদ্ধজাহাজের শব্দ। ইরানের নৌবাহিনী IRGC তাদের ইস্পাতের দৈত্য নিয়ে সমুদ্রে নেমেছে। তেহরানের রাস্তায় উত্তেজনার গুঞ্জন, আকাশে বিমানের ছায়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি নির্দেশে জেগে উঠেছে ইরান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন বিমান বাহিনী রণতরীগুলো লোহিত সাগরের দিকে এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মুখোমুখি হওয়ার গল্প শুধু রাজনীতির নয়, একটি নাটকীয় সংঘাতের প্রতীক্ষা, যেখানে আগুন আর ইস্পাতের লড়াইয়ে বিশ্ব তাকিয়ে আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যখন IRGCর নৌবাহিনীকে নির্দেশ দিলেন, তখন তেহরানের সামরিক ঘাঁটিগুলোতে যেন নতুন প্রাণ ফিরে এলো। ক্ষেপণাস্ত্র মজুদ চলছে, যুদ্ধজাহাজ প্রস্তুত হচ্ছে। IRGCর নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি বলেছেন, যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান লক্ষ্য, এটি সর্বোচ্চ নেতার আদেশ। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইরানের সামরিক কৌশলে যুক্ত করা হচ্ছে। 23 মার্চ লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের এই প্রস্তুতি শুধু কথায় সীমাবদ্ধ নয়। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে খামেনির দেশ। আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রে নেমে ইরান দেখিয়েছে তারা একা নয়। চীন আর রাশিয়ার সঙ্গে জোট বেঁধে তারা আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করছে। তেহরানের একজন সেনা মোহাম্মদ হোসেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর আঘাত করে আমরা জবাব দেব। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে আগামী মাসে মধ্যপ্রাচ্যে 2টি বিমান বাহিনী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। USS হ্যারি এস ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন লোহিত সাগরে টহল দেবে। এর লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ঠেকানো। সম্প্রতি হুতিরা মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হুতি ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার পেছনে রয়েছেন। তিনি বলেছেন, আমাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হুতিদের থামাতে হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে উত্তেজনা বেড়েছে। USS হ্যারি এস ট্রুম্যানে আরও সেনা পাঠানো হচ্ছে। USS কার্ল ভিনসনের যোগদানে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি আরও বাড়বে। কিন্তু এর পেছনে আরেকটি উদ্দেশ্য, ইরানকে চাপে রাখা। ট্রাম্প প্রশাসন হুতিদের পেছনে ইরানের হাত দেখছে। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, হুতিদের সাহায্য করলে পরিণতি ভুগতে হবে।
মধ্যপ্রাচ্য এখন দুই পথের সামনে। ইরান আর যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসে তবে শান্তি ফিরতে পারে, কিন্তু যদি এই সংঘাত বাড়ে তবে লোহিত সাগর আগুনে জ্বলবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা আর নৌশক্তি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে আমেরিকার রণতরীগুলো ইরানের জন্য হুমকি। তেহরানের একজন বাসিন্দা ফাতেমা জাহরা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সম্মান রক্ষা করতে হবে। ইসরায়েল এই খেলায় আতঙ্কিত। নেতানিয়াহু জানেন, ইরান যদি হামলা করে তবে তাদের আয়রন ডোমও ব্যর্থ হতে পারে। ট্রাম্পই ইসরায়েলের আসল ভরসা। লোহিত সাগরের রাত গভীর, জলের ওপর যুদ্ধজাহাজের ছায়া, দূরে একটা বিস্ফোরণের শব্দ। এটি কি ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, না মার্কিন বোমার আঘাত? তেহরানে আয়াতুল্লাহ খামেনির চোখে দৃঢ়তা, ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে পরিকল্পনার খসড়া। এই দুই শক্তির মুখোমুখি হওয়ায় বিশ্ব শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে। শান্তির শেষ সুযোগ, না যুদ্ধের প্রথম গর্জন? আগামী কোন দিকে এগোবে কেউ জানে না। আঙ্কারার রাত গভীর, দূরে বোসফরাসের তীরে জলের ধীর ছন্দ ভেঙে যাচ্ছে, কিন্তু একটি প্রাচীন প্রাসাদে আলো জ্বলছে। রিসেপ তাইয়েপ এরদোয়ান বসে আছেন, তার হাতে একটি মানচিত্র, চোখে একটি অটল সংকল্প। এই মানুষটি, যিনি একদিন তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, আজ সিরিয়ার মাটিতে একটি নতুন খেলা শুরু করেছেন। T4 বিমানঘাঁটি দখলের পরিকল্পনা, হিসার এয়ার ডিফেন্স, এমনকি রাশিয়ার S-400 তুরস্কের এই পদক্ষেপে ইসরায়েলের বুকে কাঁপন ধরেছে। আর তেল আবিবের গোপন কক্ষে বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে ঘাম। তার বিমানগুলো যখন সিরিয়ার আকাশে ঝড় তুলছিল, তখন এরদোয়ানের তুরস্ক নীরবে একটি জাল পেতেছে, যে জালে ইসরায়েলের আকাশসীমা এখন তুর্কি নজরদারির আওতায়। এটি কি শুধু কৌশল, নাকি মধ্যপ্রাচ্যের মাটিতে একটি নতুন যুদ্ধের দামামা? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার পারদ জড়িয়েছে। তুরস্ক সিরিয়ার T4 বিমানঘাঁটি দখলের জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। নিরাপত্তা সূত্র জানাচ্ছে, দেশটি হিসার এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের পরিকল্পনা করছে। একটি সূত্রের দাবি, রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র এই ঘাঁটিতে স্থাপনের সম্ভাবনা রয়েছে। এছাড়া 600 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম বসানোর কথাও ভাবছে তুরস্ক। এর মানে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে কোনো শত্রু বিমান উড্ডয়ন করলেই তুর্কি বাহিনী তা ট্র্যাক করতে পারবে। এই পদক্ষেপে ইসরায়েলের আকাশসীমা তুরস্কের নজরদারির আওতায় চলে আসছে। হোমস প্রদেশে অবস্থিত T4, যাকে টিয়াস বিমানঘাঁটিও বলা হয়, এবং পালমিরা সামরিক বিমানবন্দরে সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। সম্প্রতি ইসরায়েল এই ঘাঁটিগুলোতে একাধিক হামলা চালিয়েছে। তবে তুরস্ক এখন এই এলাকায় হিসার ও এবং হিসার ইউ সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে। মস্কোর অনুমতি পেলে দীর্ঘ পাল্লার SIPR এবং S-400ও আসতে পারে। তুরস্কের এই পদক্ষেপের উদ্দেশ্য তিনটি: ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করা, ইসলামিক স্টেটের তৎপরতা দমন এবং সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাবের মধ্যে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠা। একটি তুর্কি সামরিক প্রতিনিধি দল ইদলিব থেকে T4 পরিদর্শন করেছে। এখনও সেখানে সৈন্য মোতায়েন হয়নি, তবে পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। এছাড়া আলেপ্পো প্রদেশের আজাদ শহরের কাছে মেনাগ সামরিক বিমান ঘাঁটিতে নতুন নির্মাণ শুরু হয়েছে। সাজোয়া যান, লজিস্টিক সামগ্রী এবং নির্মাণ উপকরণ সেখানে পৌঁছেছে। এটি উত্তর আলেপ্পোর একটি কৌশলগত কেন্দ্র হতে চলেছে। T4 সিরিয়ার বৃহত্তম বিমান ঘাঁটিগুলোর একটি। 2016 সালে ইসলামিক স্টেট এটি আক্রমণ করে 4টি সিরিয়ান যুদ্ধবিমান ধ্বংস করেছিল। 2018 থেকে ইসরায়েল একাধিকবার এই ঘাঁটিতে হামলা চালিয়েছে। নিয়ন্ত্রণ টাওয়ার ও ড্রোন হ্যাঙ্গার ভেঙে দিয়েছে। 2021 সালে ইরান সমর্থিত মিলিশিয়ারা এটিকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার জন্য ব্যবহার করেছে। গত ডিসেম্বরে সিরিয়ান ফ্রি আর্মি এটি দখল করে। ইসরায়েলের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তুরস্ক যদি সিরিয়ার মাটিতে এই ঘাঁটি নিয়ন্ত্রণ করে, ইসরায়েলের বিমান হামলার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।
নেতানিয়াহু সরকারের এই উদ্বেগ বেড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা ও এরদোয়ানের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে। গত 2 সপ্তাহে ইসরায়েল T4 সহ সিরিয়ার একাধিক ঘাঁটিতে আঘাত এনেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রানওয়েতে গর্ত তৈরি হয়েছে, যা ভারী বিমান অবতরণে বাধা সৃষ্টি করতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল তার নিরাপত্তা কৌশল আরও আগ্রাসী করেছে, কিন্তু T4-এ তুরস্কের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এই কৌশলের পথে বড় প্রতিবন্ধকতা হতে পারে। একটি মিডিয়া প্রতিবেদন বলছে ইসরায়েলের এই হামলা সম্ভবত শেষ নয়, তবে তুরস্কের জবাব কি হবে সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে। সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত 3টি বিমান ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাঁটিগুলো সিরিয়ার সরকারের সঙ্গে যৌথ প্রতিরক্ষার অংশ ছিল। ইসরায়েল কোনো সতর্কবার্তা ছাড়াই এই আক্রমণ চালিয়েছে। তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য হুমকি নয়, কিন্তু ইসরায়েলের ধারাবাহিক হামলা 2 দেশের মধ্যে মতবিরোধকে তীব্র করেছে। ইতিহাস বলে তুরস্ক ও ইসরায়েল 2 মার্কিন মিত্র কখনো সরাসরি সংঘাতে জড়ায়নি, তবে এই পরিস্থিতি বদলাতে পারে। বিশ্লেষকদের মতে এমন সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ও গাজার বিপর্যয়ের মধ্যে তুরস্কের এই পদক্ষেপ নতুন জটিলতা যোগ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শিগগিরই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এই বৈঠকে তুরস্ক নিয়ে আলোচনা হতে পারে। তবে তুরস্ক হোমস, তামদুর এবং হামা প্রদেশের বিমান ঘাঁটিগুলো পরিদর্শন করে অবকাঠামো মূল্যায়ন করেছে। এই ঘাঁটিগুলো তুরস্কের কৌশলগত পরিকল্পনার অংশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, জটিল জোট ও কূটনীতির মাঝে। তুরস্ক একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চায়, অন্যদিকে আঞ্চলিক প্রভাব বাড়াতে চায়। এই দ্বন্দ্বে ধাক্কা লাগছে বারবার। T4-এ তুরস্কের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের জন্য গুরুতর হুমকি। ইসরায়েলি বিমানগুলোর অবাধ বিচরণ এখন প্রশ্নের মুখে। তুরস্কের 600 কিলোমিটার রেঞ্জের রাডার ইসরায়েলের প্রতিটি গতিবিধি নজরে রাখতে পারে। এরদোয়ানের এই পদক্ষেপ শুধু সিরিয়ার জন্য নয়, মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে। বিশ্লেষকরা বলছেন তুরস্ক ইসরায়েল সংঘাত হলে বৈশ্বিক শক্তির ভারসাম্য নড়ে যাবে। গাজায় রক্ত, সিরিয়ায় ধ্বংস, এর মধ্যে তুরস্কের উত্থান নতুন সমীকরণ তৈরি করছে। আঙ্কারার সেই প্রাসাদে আলো নিভে গেছে, কিন্তু এরদোয়ানের চোখে জ্বলছে একটি দৃষ্টি, তুরস্কের প্রভাবশালী ভবিষ্যৎ। তার পেছনে একটি জাতি, তার হাতে একটি পরিকল্পনা। ইসরায়েল যখন তেল আবিবের গোপন কক্ষে পরবর্তী হামলার ছক কাটছে, তখন তুরস্কের রাডার তাদের দিকে তাকিয়ে। T4-এর মাটিতে তুর্কি পতাকা উড়লে ইসরায়েলের আকাশে ছায়া পড়বে। দরজার ওপারে অন্ধকার গাঢ় হচ্ছে, বাইরে একটি ছায়া নড়ে উঠল, এরদোয়ানের তুরস্ক। এটি ইসরায়েলের জন্য একটি সংকট, কিন্তু তুরস্কের জন্য একটি জয়ের পথ। সময় বলবে এই উত্তেজনা শান্তিতে রূপ নেবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন যুদ্ধের আগুন জ্বলবে। তেহরানের আকাশে তারারা ম্লান, দূরে পাহাড়ের ছায়া যেন একটা অশুভ সংকেত বহন করছে। শহরের গলিতে নীরবতা, কিন্তু সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে। ইরানের ড্রোন প্রযুক্তির গর্জন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে উত্তেজনা চরমে। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক স্বপ্নকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজছে। এই গল্প শুধু প্রযুক্তির লড়াই নয়, একটি জাতির অস্তিত্ব, বিশ্বশক্তির দ্বন্দ্ব আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের নজরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এমন দাবি করছে। মহাজির 6 ড্রোন, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এখন ইরানের সামরিক শক্তির প্রতীক। হোয়াইট হাউসের অভিযোগ, এই ড্রোন দিয়ে ইরান ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাহায্য করছে আর রাশিয়ার হাতে তুলে দিচ্ছে যুদ্ধের অস্ত্র। জ্বালানি তেল রপ্তানির অর্থে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার 2 কৌশল এই উত্থান ঠেকাতে মরিয়া। ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব বলেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তেহরানকে চিঠি পাঠিয়েছেন, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করো, নয়তো ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হও। কিন্তু ইরানের বিজ্ঞানীরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে চলেছে ট্রাম্পের চাপকে উপেক্ষা করে। হোয়াইট হাউস ইরানের দরজায় নিষেধাজ্ঞার তালা ঝুলিয়েছে। মার্কিন ট্রেজারি দপ্তর চীন, সংযুক্ত আরব আমিরাত আর ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের জিপশেনবো কোম্পানি ইরানকে হাজার হাজার ড্রোন মোটর পাঠিয়েছে। আমিরাতের ইনফ্রাকম আর ডায়মন্ড ক্যাসেল সরঞ্জাম সরবরাহ করছে বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট। ইরান এই ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে, আমরা এটি বন্ধ করব। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মহাজের 6 ড্রোনের সরবরাহকারী ইরানি প্রতিষ্ঠান রাশদ। এই নিষেধাজ্ঞায় তালিকাভুক্তরা মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন করতে পারবে না, তাদের মার্কিন ভূমির সম্পদ বাজেয়াপ্ত হবে। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল এটি নিশ্চিত করেছে। কিন্তু এই চাপ কি ইরানকে থামাতে পারবে? ইরান পিছু হটছে না। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, ট্রাম্পের হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না। তেহরানের মিসাইল মেগাসিটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত। আয়াতুল্লাহ খামেনির একটি ইশারায় এগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন 10টি ঘাঁটির দিকে ছুটবে। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষে চীন আর রাশিয়া। চীনের সঙ্গে জোট আর রাশিয়ার সঙ্গে ড্রোন সরবরাহ ইরানকে শক্তিশালী করছে। আমরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে যাব বলেছেন এক ইরানি কমান্ডার। ট্রাম্পের নিষেধাজ্ঞা যেন ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছেন, ইরান অধ্যায় শেষ করার সময় এসেছে। ইরানের ড্রোন আর পারমাণবিক স্বপ্ন ইসরায়েলের জন্য হুমকি। ট্রাম্পের সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে। ইরান যদি আমাদের বিরুদ্ধে বলয় তৈরি করে, আমরা চুপ থাকব না বলেছেন নেতানিয়াহু। এই উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। এক গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, ইরান আর যুক্তরাষ্ট্র লড়লে আমরাই ভুগব। ওয়াশিংটনে এক শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন। কিন্তু ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিরোধ শান্তির বিপরীতে যাচ্ছে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের কাছে একটি প্রশ্ন। এটি কি ভয়াবহ সংঘাতের সূচনা করবে? তেহরানের রাত গভীর হচ্ছে। মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র প্রস্তুত, IRGCর চোখে সতর্কতা। ওপারে হোয়াইট হাউসে ট্রাম্পের ডেস্কে পারমাণবিক হামলার পরিকল্পনা। ইরান কি প্রথম আঘাত হানবে, নাকি ট্রাম্পের বোমারু বিমান আগে আকাশে উঠবে? পাহাড়ের ছায়ায় যেন একটা উত্তর লুকিয়ে। শান্তি না ধ্বংস, এই গল্পের শেষ এখনো অজানা। কিন্তু যখন প্রথম ক্ষেপণাস্ত্র ছুটবে, তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। কি হতে চলছে, উত্তর সময় বলে দেবে। তেহরানের একটি নির্জন কক্ষে এশার নামাজ শেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি তার চেয়ারে বসেছেন। প্রদীপের ক্ষীণ আলো তার মুখে পড়ছে, কিন্তু তার চোখে জ্বলছে এক অদম্য দৃঢ়তা। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র আর মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনীতি, এই সব কিছু কিভাবে মোকাবেলা করবেন? তার মনে ঘুরছে পারস্য উপসাগরের তীরে দাঁড়ানো যুদ্ধজাহাজের ছবি, মিসাইলের শক্তি আর জনগণের অটুট ঐক্য। তিনি জানেন ইরান আর এখন দুর্বল নয়। এটি একটি জাতির পুনর্জাগরণের গল্প, যেখানে সাহস আর প্রযুক্তি মিলে লিখছে নতুন ইতিহাস। ইরানের সামরিক শক্তি গত দশকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানি, ইরানের নৌবাহিনীর প্রধান, গত 10 এপ্রিল বন্দর আব্বাসে এক সভায় বলেছেন, আমাদের শত্রুরা এখন আমাদের মহাশক্তি হিসেবে গণ্য করে। আমাদের ড্রোন আর মিসাইল তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নৌশাখার কমান্ডার আলী রেজা তাংসিরি আরও জোরালো কণ্ঠে বলেছেন, আমরা স্থলে, সমুদ্রে, আকাশে সর্বত্র লড়ব। শত্রুর জন্য পালানোর কোনো পথ থাকবে না। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি।
ইরানের মিসাইল প্রযুক্তি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্রের মধ্যে গণ্য। খাইবার শেকান, এমেরা, সেজ্জিল আর ফাতাহ-2 মিসাইলগুলো হাইপারসনিক গতি ও নির্ভুল নিশানায় ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইরান সম্প্রতি একটি গোপন মিসাইল সিটি উন্মোচন করেছে, যেখানে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মজুত রয়েছে। এই মিসাইলগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, যা ইসরায়েল, সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশকে টার্গেট করতে পারে। ইরানের ড্রোন প্রযুক্তিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। শাহেদ 136 এবং মহাজের 10 ড্রোনগুলো কম খরচে তৈরি হলেও ধ্বংসাত্মক ক্ষমতায় অতুলনীয়। এই ড্রোনগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহৃত হয়ে ইরানের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দিয়েছে। ইরানের নৌবাহিনী এখন শুধু প্রতিরক্ষার জন্য নয়, আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার। 2025 সালের মার্চে ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে ইরান যৌথ মহড়া চালিয়েছে। এই মহড়ায় অংশ নিয়েছিল অত্যাধুনিক ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ড্রোন। পারস্য উপসাগর, মাকরান উপকূল এবং ক্যাসপিয়ান সাগরে ইরানের নৌ উপস্থিতি এখন ইতিহাসের সর্বোচ্চ। ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে প্রায় 1500 ফাস্ট অ্যাটাক ক্রাফট, যেগুলো হরমুজ প্রণালীতে দ্রুত এবং ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। এই প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 20% পরিবহন করে। ইরান দাবি করেছে যে কোনো শত্রুতার মুখে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হবে। গত বছর ইরান 3000 জাহাজ নিয়ে একটি বিশাল নৌ প্রদর্শনী করেছে, যেখানে তাদের নতুন জোলফাকার এবং ফাতেহ শ্রেণীর সাবমেরিনও প্রদর্শিত হয়েছে। ইরান ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে। আইআরজিসির মিসাইল লঞ্চারগুলো যেন খামেনির নির্দেশের অপেক্ষায়। 2024 সালে ইরান ইসরায়েলের ওপর 2 বার সরাসরি মিসাইল হামলা চালিয়েছিল, যা ছিল ইতিহাসে প্রথম। এই হামলায় 300টির বেশি ড্রোন এবং মিসাইল ব্যবহৃত হয়েছিল। যদিও ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করেছিল, তবুও ইরানের এই সাহস মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান দাবি করছে তাদের মিসাইল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত ধ্বংস করতে পারে। আইআরজিসির কমান্ডার হোসাইন সালামি বলেছেন, ইসরায়েলের কোনো প্রতিরক্ষা আমাদের মিসাইলের পথে বাধা হবে না। ইরানের হাতে থাকা ফাতাহ-2 মিসাইল, যা হাইপারসনিক গতিতে চলে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের শুরুতে বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাদের উপর বোমা ফেলা হবে। তিনি ইরানের তেল ক্ষেত্র এবং সামরিক ঘাঁটি ধ্বংসের হুমকিও দিয়েছেন। কিন্তু ইরান এই হুমকিতে ভীত নয়। তাদের সামরিক কমান্ডাররা বলছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এত উন্নত যে আমেরিকার হামলাও আমাদের থামাতে পারবে না। ইরানের নৌবাহিনী আমেরিকার 5ম নৌবহরের বিরুদ্ধে পারস্য উপসাগরে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে। 2023 সালে ইরান আমেরিকার একটি গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছিল, যা তাদের সামরিক দক্ষতার প্রমাণ। তাংসিরি বলেছেন, আমেরিকা আমাদের জলসীমায় প্রবেশ করলে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। ইরান একা লড়ছে না। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি মিলিশিয়া, ইরাকের হাসদ আল শাবি এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের পাশে। এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। হিজবুল্লাহর হাতে রয়েছে 1,50,000 মিসাইল, যা ইসরায়েলের শহরগুলো ধ্বংস করতে পারে। হুথিরা সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা করে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা আমেরিকার উদ্বেগ বাড়িয়েছে। 2025 সালে ওমান উপসাগরে 3 দেশের যৌথ মহড়া ছিল একটি শক্তিশালী বার্তা। চীনের টাইপ 052D ডেস্ট্রয়ার এবং রাশিয়ার হাইপারসনিক কিনঝাল মিসাইলের উপস্থিতি আমেরিকার 5ম নৌবহরের জন্য হুমকি। ইরানের নিজস্ব নৌবাহিনীতে যুক্ত হয়েছে আবু মাহদি যুদ্ধজাহাজ, যা 1400 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে। ইরানের এই সামরিক উত্থান শান্তির জন্য হুমকি নাকি একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার গল্প? আমেরিকা ও ইসরায়েল বলছে ইরান অঞ্চলকে অস্থিতিশীল করছে, কিন্তু ইরানের জনগণ বলছে তারা শুধু নিজেদের স্বাধীনতা রক্ষা করছে। পারস্য উপসাগরে যে কোনো সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা ফেলবে, বিশেষ করে তেলের দামে। আন্তর্জাতিক শক্তি সংস্থার হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। ইরানের কমান্ডাররা বলছেন,
তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে পিছু হটবে না। তাংসিরি বলেছেন, ইসরায়েল আর আমেরিকা যদি আমাদের আক্রমণ করে, আমরা তাদের ঘাঁটি ধ্বংস করব। এই উত্তেজনা শেষ অবধি কোথায় গিয়ে থামবে? তেহরানের সেই কক্ষে আয়তুল্লাহ খামেনি এখনো বসে আছেন। প্রদীপের আলো তার মুখে পড়ছে, কিন্তু তার মন পারস্য উপসাগরের তীরে। যুদ্ধজাহাজগুলো নিঃশব্দে প্রস্তুত, মিসাইলগুলো লক্ষ্যে তাক করে আছে। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র, সবকিছুর মাঝে তিনি শান্ত। তার বিশ্বাস অটুট, ইরানের জনগণ অদম্য। এই রাত শুধু একটি দেশের নয়, এটি একটি জাতির জাগরণের রাত। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কিন্তু খামেনিই জানেন, সত্য আর সাহসের পথে ইতিহাস সবসময় জয়ী। মরুভূমির বুকে সূর্য যখন রক্তিম আভায় ডুবে যাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের এক প্রান্তে ইরানের পাহাড়ি সীমান্তে এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বাতাসে যেন শুধু ধুলোই নয়, যুদ্ধের গন্ধও ভেসে বেড়াচ্ছে। এই অঞ্চলের একমাত্র অনারব দেশ ইরান, যার ভাষা, সংস্কৃতি, এমনকি ইতিহাসও আরব প্রতিবেশীদের থেকে আলাদা। বরাবরই এই ভূখণ্ডে একা দাঁড়িয়ে থাকা ইরান এবার যেন আরও বড় এক ঝড়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে বারবার বেজে উঠছে বোমা হামলার হুমকি। তেহরানের পারমাণবিক স্বপ্নকে ধূলিসাৎ করতে তিনি বদ্ধপরিকর। কিন্তু এই গল্পে নতুন মোড় এনেছে উপসাগরীয় দেশগুলো। তারা যেন হঠাৎই ইতিহাসের পাতা উল্টে এক অভূতপূর্ব সিদ্ধান্তে এসে পৌঁছেছে, ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা। এই ঘোষণা শুধু ট্রাম্পের পরিকল্পনায় ছুরি চালিয়ে দেয়নি, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার ছকটাকেও উল্টে দিয়েছে। ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক কখনোই মধুর ছিল না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এই দেশগুলোর সঙ্গে ইরানের দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। কিন্তু এবার যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো আকাশে ডানা মেলার জন্য প্রস্তুত, তখন এই দেশগুলো এক অদ্ভুত ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ভূমি বা আকাশসীমা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, এমনকি জ্বালানি সরবরাহ বা উদ্ধার অভিযানের জন্য নয়। এই বার্তা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে কাতারের দোহা, আমিরাতের আবুধাবি থেকে কুয়েত সিটি, সবখান থেকেই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, তারা এই সংঘাতে জড়াতে চায় না। এই একটি বাক্যই যেন ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার মূলে কুঠারাঘাত করেছে। গল্পটা এখানেই শেষ নয়। ট্রাম্পের পরিকল্পনা ছিল স্পষ্ট। ইরানকে পারমাণবিক চুক্তির টেবিলে ফিরিয়ে আনতে তিনি চাপের পর চাপ সৃষ্টি করেছেন। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর মার্কিন বিমান হামলা তারই একটি অংশ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর আক্রমণের মধ্যে দিয়ে তিনি তেহরানকে বার্তা দিতে চেয়েছিলেন, নতি স্বীকার করো, নয়তো পরিণতি ভোগ করো। আর এই হামলায় উপসাগরীয় দেশগুলোর সমর্থন ছিল। সৌদি আরব ও আমিরাতের ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান উড়েছে, জ্বালানি ভরা হয়েছে, এমনকি গোপনীয়তা বজায় রেখে অভিযান চালানো হয়েছে। গত মার্চে ওয়াশিংটনে সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের পর এই সমর্থন আরও জোরালো হয়েছিল। ট্রাম্প ভেবেছিলেন এই ঐক্য ইরানের বিরুদ্ধেও অটুট থাকবে, কিন্তু তিনি যে ভুল করেছেন তা এখন স্পষ্ট। ইয়েমেনে হামলার সময় উপসাগরীয় দেশগুলো সহনশীল ছিল, কারণ হুতিদের সঙ্গে তাদের নিজস্ব দ্বন্দ্ব রয়েছে। লোহিত সাগরে হুতিদের হামলা এই দেশগুলোর বাণিজ্যের জন্য হুমকি, তাই তারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা, সেটা অন্য গল্প। ইরান শুধু একটি দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের একটি শক্তি, যার সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব অনেক দূর বিস্তৃত। উপসাগরীয় দেশগুলো জানে, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে তার আঁচ তাদের ঘরেও লাগবে, তাই তারা পিছিয়ে গেছে। এই পিছু হটার ফলে ট্রাম্পের পরিকল্পনায় বড় ফাটল ধরেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কম নয়। 2টি বিমান বাহিনী রণতরী, 40,000-এর বেশি সেনা, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ঘাঁটি, এসবই ট্রাম্পের হাতে শক্তিশালী অস্ত্র। কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই ভেটো তার পরিকল্পনাকে জটিল করে তুলেছে। ইরানের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে এখন অন্য পথ খুঁজতে হবে। দূর থেকে আক্রমণ সম্ভব, কিন্তু ঝুঁকি বেশি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। তাছাড়া যদি ইরান বুঝতে পারে যে তেল সমৃদ্ধ আরব মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত নয়,
তাহলে তাদের আলোচনার অবস্থান আরও শক্ত হবে। ট্রাম্প যে খেলায় জিততে চান সেখানে ইরান হয়তো পাল্টা চাল দিয়ে জিতে যাবে। ইরানও চুপ করে নেই। তেহরান জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ওমানের মাধ্যমে তারা এই বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু ট্রাম্পের কানে এসব কথা ঢুকছে না। তিনি বলেছেন, ইরান যদি চুক্তিতে না আসে তাহলে এমন হামলা হবে যা তারা কল্পনাও করতে পারেনি। এই হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সমরাস্ত্রের সংখ্যা বাড়ছে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই অবস্থান যেন ট্রাম্পের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি। আকাশে যুদ্ধ বিমানের গর্জন, মরুভূমিতে সেনার বুটের শব্দ আর ইরানের পাহাড়ে লুকিয়ে থাকা প্রতিরোধের প্রস্তুতি, সব মিলিয়ে একটা ঝড়ের পূর্বাভাস। উপসাগরীয় দেশগুলোর এই ঐক্য কি ইরানকে বাঁচিয়ে রাখবে, নাকি ট্রাম্পের হাতে থাকা শক্তি শেষ পর্যন্ত সব বাধা ভেঙে দেবে? রাত গভীর হচ্ছে, আর মধ্যপ্রাচ্যের আকাশে ঝড়ের ছায়া আরও গাঢ় হয়ে উঠছে। এই গল্পের পরবর্তী অধ্যায় কি হবে তা শুধু সময়ই জানে। ওয়াশিংটন। হোয়াইট হাউসের একটি গোপন কক্ষে ডোনাল্ড ট্রাম্প বসে আছেন। তার সামনে ছড়ানো মানচিত্র, ইসরায়েল, গাজা, পারস্য উপসাগর। টেবিলে কফির মগ, পাশে তার উপদেষ্টারা চুপচাপ। বাতাসে টান টান উত্তেজনা। ট্রাম্পের চোখে একটি দৃঢ় সংকল্প, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে হবে। তার উপদেষ্টারা পরিকল্পনা সাজাচ্ছেন, ইসরায়েল আবারও ফিলিস্তিনে হামলা শুরু করবে, এবার আরও ভয়াবহভাবে। কিন্তু ইরানকে ঠেকাতে হবে। ইরান যেন লেবাননে হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথিদের সাহায্য করতে না পারে। পারস্য উপসাগরে যুদ্ধ বিমান আর জাহাজ পাঠাতে হবে। ইরানকে হুমকির মুখে রাখতে হবে। এটি একটি মাস্টার ক্লাস কৌশল, ভয়ের পরিবেশ তৈরি করে ইরানকে চাপে রাখা, যাতে ইসরায়েলের পথে কোনো বাধা না আসে। বাইরে রাতের আকাশে একটি গর্জন, যেন এই পরিকল্পনারই প্রতিধ্বনি। ইসরায়েল ফিলিস্তিনে আবারও হামলা শুরু করেছে। এবারের পরিকল্পনা আরও ভয়ঙ্কর। গাজায় বোমা পড়বে, ধ্বংসস্তূপ বাড়বে, ফিলিস্তিনিদের বাস্তুহারা করার লক্ষ্য আরও তীব্র হবে। তেল আবিব থেকে এই পরিকল্পনা চলছে, গ্রেটার ইসরায়েলের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল এবার গাজাকে পুরোপুরি খালি করতে চায়। এটি তাদের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। কিন্তু এই অভিযান সফল করতে ইরানকে ঠেকাতে হবে। ইরানের প্রভাব লেবাননে হিজবুল্লাহ আর ইয়েমেনে হুথিদের মাধ্যমে ছড়িয়ে আছে। তারা যদি ফিলিস্তিনের পক্ষে সক্রিয় হয়, ইসরায়েলের পরিকল্পনায় বড় বাধা তৈরি হবে। তাই ট্রাম্পের টেবিলে এই পরিকল্পনা, ইরানকে চাপে রাখা যাতে তারা অন্যদিকে মন দিতে না পারে। ট্রাম্পের উপদেষ্টারা জানেন ইরানকে সরাসরি আক্রমণ করা সম্ভব নয়। আমেরিকা এটি ভালোভাবে বোঝে। ইরানে হামলা মানে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থার ধ্বংস, প্রশান্ত মহাসাগরে ডিয়েগো গার্সিয়ার মতো ঘাঁটি হারানো, এমনকি বিশ্বব্যাপী বিপর্যয়। তাই তারা একটি ব্লাফ খেলছে। পারস্য উপসাগরে যুদ্ধ বিমান উঠছে, যুদ্ধ জাহাজ মোতায়েন হচ্ছে, সৈন্য সমাবেশ দেখানো হচ্ছে। এটি শুধু ভয়ের পরিবেশ তৈরি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন এটি ট্রাম্প নেতানিয়াহুর মাস্টার ক্লাস স্ট্র্যাটেজি, ইরানকে ব্যস্ত রাখা যাতে তারা গাজার দিকে মন না দিতে পারে। আমেরিকা জানে সরাসরি যুদ্ধে গেলে তাদের স্বার্থ ধ্বংস হবে। তাই এই হুমকি ধামকি একটি পরিকল্পিত নাটক, বিশ্বকে বোকা বানানোর খেলা। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের বিশ্লেষণ, ইরানকে চাপে রাখার এই খেলা চলবে যতদিন গাজায় ফিলিস্তিনিরা থাকবে। গাজা খালি হলেই আমেরিকা চুপচাপ সরে যাবে। এটি একটি সময়ের খেলা। ইসরায়েল গাজায় তার লক্ষ্য পূরণ করবে, আর আমেরিকা ইরানকে ভয় দেখিয়ে পথ পরিষ্কার রাখবে। এই পরিস্থিতিতে আরব দেশগুলো কি করছে? মিশর, জর্ডান, সৌদি আরব কেউই ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি, একটি বোমা ফেলেনি, একটি সৈন্য পাঠায়নি। কেন? কারণ তাদের ক্ষমতা সীমিত। তাদের অস্ত্র আমেরিকার কাছ থেকে কেনা। যুদ্ধে গেলে সাপ্লাই বন্ধ হবে, অর্থনীতি ভেঙে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন মিশর সীমান্ত খুলে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে পারত, কিন্তু আমেরিকার চাপে তারা চুপ। সৌদি আর জর্ডানেরও সামরিক শক্তি নেই। তাদের রাজতন্ত্র, অর্থনীতি সব আমেরিকার হাতে। তাই তারা নিজেদের স্বার্থ বাঁচিয়ে নীরব।
অন্য ক্ষেত্রে তুরস্কের নাম উঠছে, কিন্তু তাদেরও পূর্ণ শক্তি নেই, তেল নেই, অর্থনীতি ব্যবসার উপর নির্ভর। যুদ্ধে গেলে তারা টিকতে পারবে না। ইরান এই পরিস্থিতিতে একমাত্র শক্তি। তাদের অস্ত্র নিজেদের তৈরি, প্রযুক্তি আছে। তারা আমেরিকা বা ইসরায়েলের উপর নির্ভর করে না, কিন্তু আরব দেশগুলো ইরানের সঙ্গে নেই। আকীদাগত পার্থক্য তাদের আলাদা করে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান মনে করেন, ইরান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যারা নিজের শক্তিতে লড়তে পারে, কিন্তু ঐক্যের অভাবে তাদের শক্তি কাজে লাগছে না। গাজায় এখন ধ্বংস, আরব দেশগুলো চুপ, আমেরিকা ইরানকে চাপে রেখেছে, ইসরায়েল জিতছে। ফিলিস্তিনিরা একা, কিন্তু এই খেলা কতদিন? ইরান কি এতদিন জেগে উঠবে? আরব বিশ্ব কি ঐক্যবদ্ধ হবে? ওয়াশিংটনে সেই রাতে ট্রাম্প মানচিত্র বন্ধ করলেন, তার উপদেষ্টারা চলে গেল, কক্ষে নিস্তব্ধতা। বাইরে একটি যুদ্ধ বিমানের গর্জন। এটি কি ইরানের প্রতিশোধের আভাস, নাকি গাজার শেষ কান্না? ট্রাম্প জানালার দিকে তাকালেন, তার চোখে একটি হাসি। তার ব্লাফ কাজ করছে। নেতানিয়াহুর পথ পরিষ্কার। ওভাল অফিসের মৃদু আলোয় দুই নেতার মুখোমুখি বৈঠক। একপাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর ঠোঁটে হালকা হাসি। অন্য পাশে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, হাতে একগুচ্ছ দাবি আর মনে অস্তিত্বের উৎকণ্ঠা। বাইরে ওয়াশিংটনের আকাশে মেঘের ছায়া, আর ভেতরে বৈঠকের পরিবেশে শীতলতার স্পর্শ। এই সাক্ষাৎ কি ইসরায়েলের ভাগ্য বদলে দেবে, নাকি নেতানিয়াহুকে খালি হাতে ফিরতে হবে তেল আবিবে? নেতানিয়াহু এই সফরে এসেছিলেন একটি মিশন নিয়ে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা। তেল আবিবের কাছে এটি কেবল কূটনৈতিক উদ্বেগ নয়, বরং জাতির বেঁচে থাকার প্রশ্ন। গত বছর ইসরায়েল ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল, কিন্তু সেগুলো ছিল অধরা। সেই স্থাপনাগুলোতে প্রবেশ করতে হলে দরকার মার্কিন সামরিক শক্তির সমর্থন। নেতানিয়াহু ট্রাম্পের দরজায় এসেছিলেন এই আশায়, কিন্তু তিনি যা পেলেন তা ছিল শীতল প্রত্যাখ্যান। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, কূটনৈতিক আলোচনার দরজা বন্ধ না হলে আমেরিকা কোনো সামরিক পদক্ষেপে যাবে না। এই বাক্য যেন নেতানিয়াহুর বুকে ছুরির মতো বিঁধল। ট্রাম্প শুধু তাই নয়, একই দিন ঘোষণা দিলেন যে এই সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর চোখে মুখে ফুটে উঠল হতাশার গভীর ছায়া। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ইয়েদিওত আরহানোতের বিশ্লেষক নাদা ফিয়াল লিখেছেন, ওই মুহূর্তে নেতানিয়াহুর মুখে ভাঙা ভরসার ছাপ এতটাই স্পষ্ট ছিল যে তা কারো চোখ এড়ায়নি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে নেতানিয়াহু একের পর এক দাবি তুলে ধরলেন। ইরানের পাশাপাশি তিনি তুরস্কের সঙ্গে উত্তেজনা নিয়েও কথা বললেন, কিন্তু ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত। তিনি তুরস্ক প্রসঙ্গে বললেন, যদি তুরস্কের সঙ্গে কোনো সমস্যা থাকে আমি তা সমাধান করতে পারি, শর্ত একটাই, তোমাকে যুক্তিসঙ্গত হতে হবে। এই কথায় যেন সমালোচনার সুর মিশেছিল। ট্রাম্প আরও যোগ করলেন, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আমার দারুণ সম্পর্ক, সব ঠিক হয়ে যাবে। নেতানিয়াহু নীরবে শুনলেন, কিন্তু তার মুখের রেখায় ফুটে উঠল বিব্রততা। নেতানিয়াহুর অগ্রাধিকারের তালিকায় ছিল আরও অনেক বিষয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা, ফিলিস্তিন ইস্যু এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব। কিন্তু ট্রাম্প প্রতিটি বিষয়ে হয় বিরক্তি প্রকাশ করলেন, নয়তো ভিন্ন মত জানালেন। বৈঠকের এক পর্যায়ে নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য জোর দিলেন, ট্রাম্প শান্ত কণ্ঠে বললেন, সামরিক পদক্ষেপ শেষ উপায়, আমরা এখনও আলোচনার পথে আছি। এই কথা শুনে নেতানিয়াহুর মুখে যেন হতাশার কালো মেঘ ঘনিয়ে এলো। 7 এপ্রিলের এই বৈঠক নেতানিয়াহুর জন্য ছিল এক অন্ধকার মুহূর্ত। তিনি এসেছিলেন মার্কিন সমর্থনের আশায়, কিন্তু ফিরলেন শীতল বার্তা আর উপহাস নিয়ে। ইসরায়েলের গণমাধ্যমে বৈঠকটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। হারেটসের এক বিশ্লেষক লিখেছেন, নেতানিয়াহু ওভাল অফিস থেকে যা নিয়ে ফিরেছেন তা কেবল হতাশা আর অনিশ্চয়তা। তেল আবিবে এখন প্রশ্ন উঠছে, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েল কি একাই লড়তে পারবে?
বৈঠকের পর নেতানিয়াহু সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ইসরায়েল তার নিরাপত্তার জন্য যা দরকার তা করবে, কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাসের চেয়ে উদ্বেগ বেশি ধরা পড়ল। ইরানের ক্রমবর্ধমান প্রভাব, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর উত্থান এবং তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব, এসবই এখন ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। আর এইসবের মাঝে মার্কিন সমর্থনের অভাব নেতানিয়াহুকে আরও বিপাকে ফেলেছে। ইসরায়েলে নেতানিয়াহুর এই ব্যর্থ সফর নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে। তেল আবিবের রাজপথে বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু আমাদের নিরাপত্তা নিয়ে খেলছেন। অনেকে মনে করছেন ট্রাম্পের শীতল মনোভাব ইসরায়েলকে একা ফেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে ইসরায়েলি নাগরিকরা লিখছেন, আমাদের প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন, এখন আমরা কি করব? এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মোড় নিয়ে এসেছে। ট্রাম্পের কূটনৈতিক পন্থা আর ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দিয়েছে। নেতানিয়াহু এখন দুই পথের মাঝে দাঁড়িয়ে, হয় একা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন, নয়তো কূটনৈতিক পথে হাঁটতে বাধ্য হবেন। কিন্তু দুটো পথই ঝুঁকিপূর্ণ। ইরানের পাশাপাশি তুরস্কের ক্রমবর্ধমান প্রভাবও ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ। ওভাল অফিসের দরজা বন্ধ হয়ে গেছে। নেতানিয়াহু ফিরে যাচ্ছেন তেল আবিবে, হাতে কেবল হতাশা আর অনিশ্চয়তা। তার পেছনে রয়ে গেল ট্রাম্পের শীতল হাসি আর একটি প্রশ্ন, ইসরায়েল কি এই লড়াইয়ে একাই থাকবে? মধ্যপ্রাচ্যের আকাশে ঝড়ের ঘনঘটা, ক্ষেপণাস্ত্রের গর্জন, কূটনৈতিক চাল পাল্টা চাল আর অস্তিত্বের উৎকণ্ঠা। এই গল্পের শেষ কোথায়? লোহিত সাগরের তীর থেকে তেল আবিবের রাজপথ, সবখানে এখন শোনা যাচ্ছে একটি নিঃশব্দ আর্তনাদ। নেতানিয়াহুর শেষ কথাগুলো ছিল, ইসরায়েল বেঁচে থাকবে, কিন্তু কিভাবে? উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ধোঁয়াশায়।